দর্শক, আজ ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার উপর প্রথম বড় ধরনের হামলা হয়ে গেছে। আর এই হামলা নিয়ে রাশিয়ার দাবি, ইউক্রেন আসলে আমেরিকার দেওয়া রকেট ব্যবহার করছে। বলা হচ্ছে হামলায় আমেরিকার হ্যামার্স সিস্টেম কাজে লাগানো হয়েছে। রাশিয়ার অভিযোগ, তাদের শহরের উপর যে আক্রমণ চালানো হয়েছে তা আমেরিকার সরবরাহ করা অস্ত্র ছাড়া সম্ভবই ছিল না। দর্শক, একটা বিষয় মাথায় রাখবেন, গত কয়েক মাস ধরেই আসলে ডোনাল্ড ট্রাম্প আলোচনায় ছিলেন। তাই এখন যদি কেউ বলে যে না 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 এই অস্ত্রগুলো নূতন নয়, পুরনো ছিল, তাতেও আসল কথা চাপা পড়ে না। ঘটনাটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে ট্রাম্প যে গতকাল টুইট করে হুমকি দিয়েছিলেন পুতিনকে। আমি একটি প্রতিবেদন আপনাদেরকে বানিয়ে বিস্তারিত দেখিয়েছি। সেই হুমকির পরের দিনই এই হামলা হলো। আর রাশিয়া এখন সেই জন্য সরাসরি বলছে আমেরিকার অস্ত্র তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়ে গিয়েছে। মানে সরাসরি না বললেও বোঝাই যাচ্ছে এই যুদ্ধে আমেরিকা এখন কার্যত ইউক্রেনের পক্ষেই নেমে পড়েছে, মানে যুদ্ধের ময়দানে, ব্যাকফুটে নয়। দেখুন, আমেরিকার অস্ত্র আগে থেকেও ইউক্রেন ব্যবহার করছিল, লং রেঞ্জ মিসাইল ছিল সেগুলো। কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। শুধু মিসাইল নয়, ছোট ছোট ড্রোনও সঙ্গে ব্যবহার করা হয়েছে। আর এই মিলিত হামলাই এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখানে রাশিয়ার বক্তব্য হলো, এখন আমেরিকা সরাসরি আমাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে। আর এর মানে দাঁড়াচ্ছে, যদি কাল পরশু ইসরায়েলের সাথে কোনো যুদ্ধ বাধে, তাহলে রাশিয়া তাদের অস্ত্র ধরিয়ে দিতে পারে ইরানের হাতে। আর তারপর ইরান সেগুলো দিয়ে আমেরিকা ইসরায়েলের উপরে হামলা চালাতে পারে। সুতরাং তখন অবস্থা কি দাঁড়াতে পারে একবার ভাবুন। হঠাৎ যদি রাশিয়ার অর্শনিক মিসাইল গিয়ে আছড়ে পড়ে আমেরিকার উপর, তাহলে তার পরের ধাপটা কি হবে? আমেরিকার জন্য সেটা যে চরম মাথা ব্যথার কারণ হবে তাতে কোনো সন্দেহ নেই। দর্শক, এখনকার পরিস্থিতি একেবারে পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে আমেরিকা আর রাশিয়া খুব শীঘ্রই মুখোমুখি দাঁড়াতে যাচ্ছে। মানে এর লড়াইটা আর দূরে নেই। এখন যেটা ইউক্রেনকে সামনে রেখে চলছে তা ধীরে ধীরে সরাসরি আমেরিকা বনাম রাশিয়ার যুদ্ধের রূপ নেবে। আর সেই সংঘাতে ন্যাটোরও জড়িয়ে পড়া শুধু সময়ের ব্যাপার। দেখুন, গতকাল আমি আপনাদের যে খবরটা দিয়েছিলাম, রাশিয়া ইউক্রেনের ভিতরে আমেরিকার কারখানাগুলো উড়িয়ে দিয়েছে, এই কারণেই ডোনাল্ড ট্রাম্প এখন ভীষণ ক্ষেপে গেছেন। তার প্রশ্ন হলো, এ আসলে হচ্ছে কি? ট্রাম্পের স্বভাবই এমন, রেগে উঠলে তিনি চুপ করে থাকেন না, সরাসরি আঘাত করার পথই বেছে নেন। অন্যদিকে পুতিনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, ইউক্রেনকে এবার ভয়ঙ্কর আর ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। আর তার মানে দাঁড়াচ্ছে, ইউক্রেনের ভিতরে আমেরিকার যেসব স্থাপনা বা সম্পদ আছে সেগুলো এবার সরাসরি নিশানা করা হবে। আর শুধু তাই নয়, আমেরিকার যত স্বার্থ ইউক্রেনের মাটিতে জড়িয়ে আছে সব কিছুই এখন টার্গেটে চলে আসবে। আপনি জানেন এখন নতুন কী দাবি উঠেছে? ইউক্রেন সরাসরি বলছে, আমাদের F-35 যুদ্ধবিমান চাই, আমরা F-35 নেব যাতে রাশিয়ার মোকাবিলা করতে পারি। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকা যেন আমাদের F-35 দেয়। মানে এখন লড়াইটা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রশ্নটা আর শুধু অস্ত্র সরবরাহের নয়, তার থেকেও অনেক আগে এগিয়ে গিয়েছে। দেখুন, অনেক সময় শোনা যায় যে হ্যাঁ, আমেরিকা তাদের F-35 দেবে, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। কারণ শুধু বিমান পেলেই তো হবে না, এর জন্য বিশেষ ধরনের প্রশিক্ষণও লাগে। আর ইউক্রেনের কাছে সেই মানের পাইলট নেই। তাই প্রশ্ন উঠছে, আমেরিকা F-35 দিলেও সেগুলো চালাবে কে? দেখুন, উত্তরটা স্পষ্ট। পৃথিবীতে মূলত দুটো দেশ আছে যাদের পাইলটরা F-35 চালাতে সবচেয়ে দক্ষ, আমেরিকা আর ইসরায়েল। আর এখানে একটা বিষয় মনে রাখবেন, ইসরায়েলি ফোর্স আগেও ইউক্রেনে গিয়ে যুদ্ধ করে এসেছে। আর এখন যদি ইসরায়েলি পাইলটরা সত্যি ইউক্রেনে গিয়ে F-35 উড়াতে শুরু করে, তাহলে তারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়বে। তাহলে গোটা পরিস্থিতি থেকে একটা জিনিস তো স্পষ্ট, এখন ইসরায়েল আর রাশিয়া মুখোমুখি হওয়ার সম্ভাবনাটাও অনেকটাই বেড়ে গিয়েছে। এদিকে চীন এখন পুরোপুরি ভারতের পাশে দাঁড়িয়ে আছে। আর রাশিয়াও চেষ্টা করছে এটাই যে ভারতকে সমর্থন করা হোক। চীনও চাইছে সব দিক থেকে ভারতকে সহায়তা করতে। ভারতও এখন একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে,
চীনের সঙ্গে সম্পর্ক রাখবেই রাখবে। যাই হোক না কেন, লড়াই ঝগড়ার অধ্যায় অন্ততপক্ষে এখন অনেকটাই শেষ হয়ে গিয়েছে। তাই আগামীতে যদি দেখেন ভারত আর চীনের সম্পর্ক ভাই এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছে যে সেটা রাশিয়ার সঙ্গেও ভারতের সম্পর্ককে ছাপিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু মোটেই অবাক হবেন না। আসলে সবই স্বার্থের খেলা, যার সঙ্গে যার লাভ তার সঙ্গেই দাঁড়াতে হয়। যেমন দেখুন, আমেরিকার পাকিস্তানের সঙ্গে আসলে কোনো স্থায়ী কোনো স্বার্থই নেই, শুধুমাত্র ভারতের কারণে তারা পাকিস্তানের পাশে দাঁড়ায়। আবার যখন লাভ ফুরিয়ে যায় তখন পাকিস্তানের বিরুদ্ধেও চলে যায়। আবার যখন ভারতের সঙ্গে তাদের স্বার্থ মেলে তখন তো ভারতের সঙ্গেই থাকে। দর্শক, এটাই আন্তর্জাতিক রাজনীতির খেলা, শুধু মুনাফা আর মুনাফার হিসাব। এবার ভেবে দেখুন, ইউক্রেনের যুদ্ধ তো কোনোভাবেই শীঘ্রই শেষ হতে দেখা যাচ্ছে না, কারণ ওরা এখন আমেরিকার কাছে F-35 চাইছে। কিন্তু সবচেয়ে বড় ঝামেলা হলো, যদি ধরেই নিই আমেরিকা ইউক্রেনকে F-35 দিয়ে দিল, তাহলে ব্যাপারটা তো ভয়ানক বিপর্যয় ডেকে আনবে। তাই আমার মনে হয় এত সহজে, অন্ততপক্ষে এই মুহূর্তে, এই জঙ্গি বিমান ইউক্রেনের হাতে আসছে না। এদিকে ট্রাম্প এখন সরাসরি বলেছেন, আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে এই ইউক্রেন যুদ্ধ থামানো। তিনি ভেবেছিলেন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যেই যুদ্ধ শেষ করে ফেলবেন, কিন্তু যুদ্ধটা এমন একটা জট পাকিয়েছে যে শেষ হওয়ার নামই নিচ্ছে না। এখন ভাবুন তো, পরিস্থিতি যখন এমন, তখন এই যুদ্ধ আদেও কিভাবে শেষ হবে? স্পষ্ট ব্যাপার হলো, ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা ছাড়া রাশিয়ার উপরে ইউক্রেনের এসব হামলা আদেও সম্ভব নয়। এখন পরবর্তী পরিকল্পনায় ট্রাম্প কী করছে জানেন? তিনি ঠিক করেছেন ইউক্রেনকে লং রেঞ্জ মিসাইল দেওয়া হবে, যেন তারা সরাসরি মস্কোতে আঘাত আনতে পারে। আর এসব অস্ত্র ও সরঞ্জাম ইউরোপের মাধ্যমে পাঠানো হবে। এতএব সরাসরি বললে এখন রাশিয়ার বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। আর এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা বলা সত্যিই মুশকিল ব্যাপার, কারণ পরিস্থিতি শেষ সীমানায় পৌঁছানোর দিকে এগোচ্ছে। তবে একটা কথা মনে রাখবেন, এবার যে আক্রমণ হবে সেটা ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনতে চলেছে, কারণ পরবর্তী রাশিয়ার হামলা ইউক্রেন কোনোভাবেই সহ্য করতে পারবে না। আর এখানে আরেকটা বিষয় হলো, এই মুহূর্তে যেভাবে ইরানকে ঘিরে আক্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে, তাতে ইরান শুধু শক্তিশালীই হচ্ছে না, অন্য দেশগুলোকেও সাহস দিচ্ছে যেন তারাও আমেরিকার বিরুদ্ধে আঘাত আনে। তার উপরে রাশিয়া ইতিমধ্যেই ইরানকে আমেরিকার একাধিক সেনাঘাঁটির গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছে। আর সে কারণেই ইরান এবার ঘোষণা করেছে তাদের লক্ষ্য কেবল ইসরায়েল নয়, এবার সরাসরি আমেরিকাকেও নিশানা করা হবে। এছাড়াও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা ঘটছে তা হলো, চীন এখন পুরোপুরি ভারতের পাশে দাঁড়িয়েছে। আর এর ফলে তাইওয়ানকে ঘিরে তাদের নীতিও অনেকটা স্পষ্ট হয়ে গেছে। চীন বলছে রাশিয়ার অর্থনীতিকে আমি শক্তিশালী করব, একই সঙ্গে ভারতের অর্থনীতিকেও আরও মজবুত করব। আর এজন্য তারা প্রস্তাবও দিয়েছে যে যেসব পণ্য আপনারা আমেরিকায় পাঠান সেগুলো আমাদের দিন, আমেরিকা ট্যারিফ লাগিয়েছে তো কী হয়েছে। রাশিয়াও একই কথা বলেছে যে যেসব জিনিস আমেরিকার বাজারে বিক্রি করেন সেগুলো রাশিয়াতেও দিন, সেই একই জিনিস আমাদের বাজারেও বিক্রি করুন, আমাদের বাজারের দরজা আপনাদের জন্য পুরোপুরি খোলা। এখনকার পরিস্থিতি দাঁড়িয়েছে এমন যে চীন প্রকাশ্যে ঘোষণা করছে আমরা যে কোনো পরিস্থিতিতে ভারতকে স্বাগত জানাই। তারা বলছে ভারতের জন্য ভিসা নীতি আরও সহজ করা হবে, যাতে ভারতীয়রা চীনে গিয়ে ঘুরতে পারে, চীনের উন্নতি কাছ থেকে দেখতে পারে। আর এর মাধ্যমে চীন চাইছে ভারতের ভিতরে চীনা কোম্পানিগুলোকে ঘিরে যে একটা বিরূপ মনোভাব বা শত্রুতা তৈরি হয়েছে সেটা যেন ধীরে 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 কমিয়ে আনা যায়। আর মজার ব্যাপার হলো, এই মুহূর্তে ভারতীয় মিডিয়ার জন্য সরাসরি নির্দেশ জারি হয়েছে মোদির তরফ থেকে। নির্দেশে বলা হয়েছে চীনের বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করা যাবে না, এমন কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম করা যাবে না যাতে চীনের অসম্মান হয়, বরং সমস্ত শক্তি ও মনোযোগ দিতে হবে ট্রাম্প আর আমেরিকার বিরুদ্ধে। অর্থাৎ মাত্র এই কয়েকদিনের মধ্যেই পুরো খেলা ঘুরে গেছে। ভারতের নীতি এবার একেবারেই স্পষ্ট, শত্রুর শত্রুই বন্ধু। আমেরিকা এখন প্রতিপক্ষ
আর আমেরিকার শত্রু হলো চীন। তাই এখন চীন আমাদের বন্ধু। চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তিটা ছিল এটাই, ওরা বলেছিল দেখুন আমেরিকা তো হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু আমরা তো আপনাদের প্রতিবেশী। বন্ধু আপনি পাল্টাতে পারেন, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না, তাই আমাদের সঙ্গেই থাকতে হবে। আমেরিকার জন্য ওই কাগুজে বাঘ সাজার কোনো মানে হয় না, আমাদের পাশে দাঁড়ান। আর ভারত এখন এই যুক্তি মেনে নিয়েছে। এখন ভারত স্পষ্টতই চীনের সঙ্গেই পথ চলছে, আর সেই কারণেই পরিস্থিতি এমন জায়গায় গড়িয়েছে যে আমেরিকা একেবারেই অসন্তুষ্ট। ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা পর্যন্ত রাগে ফুঁসছেন। তারা স্পষ্ট বলছেন ভারত সীমা অতিক্রম করছে, রেড লাইন ভেঙে গেছে। চীনের সঙ্গে এভাবে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখন এই প্রতিবেদন শেষ করার আগে একটাই কথা বলতে চাই, দর্শক, এটা আর শুধু রাশিয়া বনাম ইউক্রেন নয়, সরাসরি আমেরিকা এখন ইউক্রেনের হাত ধরে রাশিয়ার মাটিতে আঘাত হানছে। আর রাশিয়া স্পষ্ট বলছে যুদ্ধ এবার পূর্ণ মাত্রায় শুরু হবে। সুতরাং কাল ভোরেই যদি মস্কোর জবাবে আমেরিকার ঘাঁটিতে রাশিয়ার কোনো ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে, তাহলে তার পরবর্তী ধাপটা কী হতে চলেছে? দর্শক, এটাই হচ্ছে সেই মুহূর্ত যখন আমি আপনি পুরো দুনিয়া বুঝে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে কিনা। এখন শেষ করার আগে এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের মন্তব্য জানতে চাইব। সব কিছু জানার পর, বোঝার পর আপনার কি মনে হচ্ছে, আপনার মতামত কি, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।